শ্রী অরবিন্দের 153তম জন্মজয়ন্তী পালনে এখানে যে সমস্ত বিশিষ্ট অতিথি শিল্পীবৃন্দ এবং দর্শকবৃন্দ এসেছেন তাদেরকে প্রেমমন্দিরের তরফ থেকে আমি সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আমাদের অনুষ্ঠান সূচি একটি আরম্ভ হবে। অনুষ্ঠান সূচি আমি ছোট করে বলে দিই। প্রথমে আমাদের আশ্রমের রীতি অনুযায়ী বরণ করা হবে, বরণ করা হবে। বরণ করার আগে মঙ্গলাচরণ হবে, মঙ্গলাচরণের পর বরণ করা হবে। তারপরে আমরা আমাদের শিল্পী উনি একটা মধ্যমণির সঙ্গে গাইবেন। তারপরে যেরকম বক্তৃতা হবে সেরকম আলোচনা করবো। আমাদের শিবদার ঘোষ বাংলার বক্তব্য রাখবেন সেই সময়। বাংলার পরে स्वस्ति न इंद्रो वृत्रस्तवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु भद्रां कर्णेभिः शृणुयाम যে সমস্ত বিশিষ্ট অতিথি এখানে উপস্থিত হয়েছেন তাদের বরণ করে নেওয়া। তিনি ছোট অরবিন্দ আশ্রম থেকে এসেছেন। তিনি আগেও এখানে এসেছেন, হয়তো 4-5 বছর আগে এখানে এসেছেন। যাই হোক, বাস্তব জীবনে প্রফেশনাল লাইফে একজন চিকিৎসক আমাদের চিকিৎসা করেন। তারপরে এই অরবিন্দের উপর চর্চা সারা জীবনই করে যাচ্ছেন এবং এখনো অরবিন্দ আশ্রম সঙ্গে জড়িত। তাকে পেয়ে আমরা খুব ধন্য। আমরা আশা করি আমাদের অরবিন্দ সম্বন্ধে নানা রকম সুবিধা বক্তৃতা দেবেন। এরপরে আমরা বরণ করব আমাদের এখানকার স্থানীয় শিক্ষাবিদ শঙ্কর মল্লিক মহাশয়কে। শঙ্কর মল্লিক মহাশয় নিজে একজন শিক্ষক এবং উনি একটা স্কুল পরিচালনা করেন। ওনাকে এখন বরণ করে নেওয়া হচ্ছে।
আমরা একটু অপেক্ষা করছি, আমাদের সভাপতি এখন উপস্থিত হয়নি। উনি যখন আমরা সবাই চালিয়ে যাব, তা উনি যখন আসবেন তখন উনি সভাপতির আসনটা গ্রহণ করবেন। অনুষ্ঠান আরম্ভ করছি। অনুষ্ঠানে আমরা উদ্বোধন সঙ্গীত দিয়ে অনুষ্ঠানটা আরম্ভ করছি এবং সেই জন্য আমরা শ্রীমতী অর্চনা ভট্টাচার্যকে অনুরোধ করছি উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য। Holy
এখন আমি অনুরোধ করব ডক্টর জিতেন্দ্র ভট্টাচার্যকে শ্রী অরবিন্দ সম্বন্ধে কিছু বক্তব্য রাখেন। আগস্ট শ্রী অরবিন্দের আবির্ভাব দিবস। সেই সঙ্গে এই দিনটি স্বাধীন ভারতের জন্মদিন হিসেবেও আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে সামনে রেখে আমরা এমন একটি ক্ষেত্রে মিলিত হয়েছি যেখানে হুগলি জেলার অধ্যাত্মের পরম্পরার এক আরেক তীর্থস্থান। যদি আমরা এই জেলার অধ্যাত্ম আন্দোলনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা কি অপরিসীম অধ্যাত্ম ঐশ্বর্যের উত্তরাধিকারী। রাজা রামমোহন রায়ের আবির্ভাবের পরে এই ভূমিকে আশ্রয় করে নেমে এসেছিলেন পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তারও কিঞ্চিত অধিক 40 বছর পর শ্রী অরবিন্দ গ্রহণ করলেন এমন এক পিতৃভূমি যা এই জেলার এই পুণ্যগড়ে অধিষ্ঠিত। সুতরাং যারা কর্মসূত্রে বা জন্মসূত্রে আমরা এই জেলার অধিবাসী তারা স্পষ্টতই লক্ষ্য করব যে এই জেলার এই অধ্যাত্মের উত্তরাধিকার বহন করার দায়িত্ব আমাদের। আমরা জেনেছি গঙ্গার পশ্চিম তীর বারাণসী সময় এমন একটি ক্ষেত্র যেখানে অধ্যাত্মের এই পরম্পরায় অগ্নিস্ফুলিঙ্গ এই প্রেম মন্দিরে আমাদেরকে আলোকিত করার জন্য আসন পেতেছিলেন। সেই আসনের ভাগীদার হতে আরেক অধ্যাত্ম ব্যক্তিত্বকে সামনে রেখে 15ই আগস্টকে স্মরণ করে আমরা তাদের চেতনার পরিমণ্ডলে কিছু সময় একত্র বাসের সুযোগ লাভ করেছি। আমি নিশ্চিতভাবেই জানি এই দিনগুলোতে এই অধ্যাত্মের ক্ষেত্রগুলোতে আমাদের সামনে অনেকেই থাকবেন যারা এই নীরব আবহাওয়ায় নীরব থাকতে ভালোবাসবেন। কিন্তু যে মানসিক চেতনায় আমরা রয়েছি, যে মানসিক চেতনার পরিমণ্ডলে আমরা বাস করছি, সেই জায়গায় দাঁড়িয়ে নৈশব্দের সঙ্গে পূর্ণ সংযোগের সুযোগ
এই মানসিক চেতনায় আমরা অনেকে গ্রহণ করে উঠতে পারি। তাই শব্দের ভেতর দিয়ে, কথার ভেতর দিয়ে, সঙ্গীত অর্চনার ভেতর দিয়ে আমরা সেই পরমের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করি। আমরা অন্তর্মুখী হই, তাকে ভেতরে পেয়ে বাইরে প্রকাশ করার চেষ্টা করি। আজকের এই আবহাওয়ায় আমরা সেই কাজেরই একটি স্ফুরণ হিসেবে 15ই আগস্টকে সামনে রেখে আমরা শ্রীঅরবিন্দে আবির্ভাব দিবসকে নিয়ে আলোচনা এবং তার আবির্ভাবের তাৎপর্য জানার জন্য মিলিত হয়েছি। আমার গলা পৌঁছে আমার গলা চলে যাবে। আমরা জানি আমাদের সামনে যে পরম চেতনার আরাধনায় তৃষ্ণার্ত হয়ে আমরা এই ক্ষেত্রে মিলিত হয়েছি শ্রীঅরবিন্দকে জানবো বলে। আমরা জানি তিনি সর্বত্র রয়েছেন, তিনি রয়েছেন এই পৃথিবীর অনুপরমাণুর মধ্যে অনুসৃত হয়ে, তিনি রয়েছেন এই পৃথিবী ছাড়িয়ে বিশ্বাত্ম চেতনায় বিস্তৃত হয়ে। আর আমাদের প্রত্যেকের এই মালিন্য ভরা যে জীবন, আমাদের হতাশার দ্বারা আর্ত যে জীবন, আমাদের ব্যর্থতার দ্বারা কাতর যে জীবন, সেই জীবন কেন হঠাৎ হঠাৎ তার স্পর্শে স্বর্ণাভ হয়ে ওঠে আমরা জানি না। আমরা জানি না কেন হঠাৎ করে মেঘ ফেটে রৌদ্র বেরিয়ে আসে। আমরা জানি না কেন সুবাস বয়ে যায়। আর যদি আমরা এমন একটি ক্ষেত্রে মিলিত হই যেখানে পরমের ছোঁয়ায় আমাদের ভেতরে কে শব্দ বলে দিয়ে যায় যে আজ প্রভাতে 15ই আগস্ট মা বলবে, তিনি নেমে এসেছিলেন এই 15ই আগস্টকে সামনে রেখে একটি মানসী তনুতে মানসী মায়ের কোলে বিশ্ব মানবের রূপান্তরের জন্য। তাই আমাদের ভেতর দিয়ে কে যেন বলে দিয়ে যায় যে 15ই আগস্ট কেবল বাইরের রাষ্ট্রিক স্বাধীনতা নয়, হে মানুষ, তুমি কেবল ক্ষীণ নও, তুমি ছোট নও, তুমি ক্ষুদ্র নও, তুমি কেবলমাত্র নও বিজ্ঞানমুখী চেতনায় প্রযুক্তিবিদ্যায় অধিগত একটি ব্যক্তিত্ব, তুমি নও কেবল মাত্র ঊর্ধ্বতর চেতনায় কিছু সামাজিক কাজে লিপ্ত একটি মানুষ। তুমি তাকাও তোমার ভেতরে, দেখো সেখানে কে আসে। আমার মতো এই সাধারণ, আমাদের মতো এই সাধারণ মানুষের জীবন এই ভাবনায় 15ই আগস্ট কেঁপে ওঠে, তুলে ওঠে। আমরা জানতে চাই যে কে তিনি, যিনি আমাদেরকে কেবলমাত্র রাষ্ট্রিক স্বাধীনতার জন্যই তিনি নেমে আসেননি, এসেছেন প্রকৃতি চালিত জীবন থেকে মুক্ত করে মানুষকে দিব্য করে তোলার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত যে বঙ্গ ভূখণ্ডে তিনি দেহ ধারণ করেছিলেন, সেই বঙ্গ ভূখণ্ডে তিনি সবচেয়ে বেশি হয়েছেন অনাদৃত এবং উপেক্ষিত। এই বঙ্গ ভূখণ্ডে শ্রীঅরবিন্দ ছিলেন সবচেয়ে বেশি উপেক্ষিত, অথচ এই কোনো সংকীর্ণ বাঙালি অভিমান নয়। এই ভূমি তাকে ধারণ করার সৌভাগ্য অর্জন করেছিল, কিন্তু এই ভূমিতেই তিনি উপেক্ষিত হয়েছিলেন। এই ভূমি থেকেই বারে বারে শব্দ উচ্চারিত হয়েছে। অরবিন্দ ঘোষ ছিলেন পলাতক, অরবিন্দ ঘোষ ছিলেন এসকেপিস্ট। তিনি নাকি
ভারত বিপ্লবের একটি প্রান্তে এসে কিসের তাড়নায় তিনি এই স্বাধীনতা আন্দোলন থেকে চলে গেছিলেন পন্ডিচেরি না। তাই আমরা শ্রী অরবিন্দকে বারবার বলেছি শ্রী অরবিন্দ ছিলেন এসকেপিস্ট, পলাতক। আমরা কোথাও শ্রী অরবিন্দের সমগ্র জীবন চর্চায় ঢুকতে ভীত সন্ত্রস্ত হয়েছি। আমরা তাকে সেইভাবেই গ্রহণ করতে শিখিনি। তাই আমার কেবলই মনে হয় জাতিগতভাবে বোধহয় আমরা আত্মবিস্মৃত জাত। আমরা আমাদের অতীতকে সেই মর্যাদায় দেখতে শিখিনি যা শ্রী অরবিন্দ আমাদেরকে শেখাতে চেয়েছিলেন। তাই আমরা অতীতকে অতীত করে দিয়েছি, অতীতের ঐতিহ্যকে সামনে রেখে বর্তমানকে ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তাই শ্রী অরবিন্দ ছিলেন আমাদের কাছে পলাতক, শ্রী অরবিন্দ ছিলেন এসকেপিস্ট। কেউ কেউ বলেছেন শ্রী অরবিন্দ নাকি ব্রিটিশের ভয়ে পালিয়ে গেছিলেন, কিন্তু যার সম্পর্কে ব্রিটিশ সরকারের সরাসরি মন্তব্য মোস্ট ডেঞ্জারাস ম্যান, সেই ব্যক্তি আর যাই হোক ব্রিটিশের ভয়ে পালিয়ে যাবেন না। এখনো তরুণদের মধ্যে অনেকেই আছেন যারা প্রশ্ন করেন যে তাহলে শ্রী অরবিন্দ চলে গেলেন কেন পন্ডিচেরি? শ্রী অরবিন্দ কি কিছু প্রাপ্তির আশায় চলে গেছেন? ইতিহাস বলে শ্রী অরবিন্দ স্যাক্রিফাইস অল। শ্রী অরবিন্দের সমগ্র জীবন হচ্ছে আত্মনিবেদনের জীবন। তিনি কিসের প্রাপ্তির আশায় চলে যাবেন? শ্রী অরবিন্দ শৈশবে তার মা বাবাকে ছেড়ে চলে গেলেন দার্জিলিংয়ের লরেটো কনভেন্ট স্কুলে। কৈশোরে দেশকে পরিত্যাগ করে চলে গেলেন বিদেশের মাটিতে। সেখানে সেই বিদেশের এই মেধাবী তরুণ সমস্ত পরীক্ষায় মানোত্তীর্ণ ফল লাভ করে উত্তীর্ণ হয়েছেন সমস্ত কিছু। এই মেধাবী তরুণ ব্রিটিশ সরকারের সবচেয়ে উচ্চ পদাধিকারীর জন্য যে আইসিএস পরীক্ষা, সেই আইসিএস পরীক্ষা হেলায় ত্যাগ করলেন। আমরা বলেছি শ্রী অরবিন্দ আইসিএস পরীক্ষায় ফেল করেছিলেন। কি পরিমাণ ইতিহাসের বিকৃতি! সর্বোচ্চ নাম্বার পেয়েছিলেন এবং এই আইসিএস পাশ করে ভারতবর্ষে ফিরে এসে সরকারি উচ্চ পদ গ্রহণ করে ব্রিটিশের গোলামি করবেন না বলে তিনি আইসিএস ত্যাগ করেছিলেন। ঘোড়ায় চড়া পরীক্ষায় ইচ্ছাকৃতভাবে তিনি অবতীর্ণ হননি, সেই আইসিএস ত্যাগ করলেন। ভারতবর্ষে ফিরে এলেন, বড়দার মহারাজের এখানে চাকরি নিলেন। তারপর প্রত্যক্ষ দেশমাতৃকার টানে, প্রত্যক্ষ দেশপ্রেমের জন্যে তিনি যখন কলকাতায় তার ন্যাশনাল কলেজের অধ্যক্ষের পদ গ্রহণ করে চলে এলেন, তখন এই বেশি মাইনের চাকরি ছেড়ে দিয়ে খুব স্বল্প মাইনের বেতনে ভারত মাতার মুক্তির জন্য তিনি প্রত্যক্ষ রাজনীতিতে যোগদান করলেন। তিনি বঙ্গভূখণ্ডে চলে এলেন। শ্রী অরবিন্দ স্যাক্রিফাইস অল, সমগ্র জীবন তার আত্মনিবেদনের জীবন। কিসের প্রত্যাশায় শ্রী অরবিন্দ পন্ডিচেরি চলে যাবেন? আমরা যদি শ্রী অরবিন্দের সমগ্র জীবন আমাদের চর্চায় নিয়ে আসি, তাহলে আমরা দেখব শ্রী অরবিন্দের, আমরা যারা বলেছি যে আমরা বিপ্লবী অরবিন্দ ঘোষকে চিনি, আমরা অধ্যাত্ম পথিক শ্রী অরবিন্দকে চিনি না। আমরা বলি হে মানুষ, তুমি তার দ্বিখণ্ডিত মানসিক চিন্তায় তুমি শ্রী অরবিন্দের পূর্ণাঙ্গ জীবনকে দ্বিখণ্ডিত করেছ। যার এক প্রান্তে রেখেছ বিপ্লবী অরবিন্দ ঘোষ, অপর প্রান্তে রেখেছ অধ্যাত্ম পথিক শ্রী অরবিন্দকে। তুমি অস্বীকার করেছ, তুমি বলেছ যে আমরা বিপ্লবী অরবিন্দ ঘোষকে স্বীকৃতি দিয়েছি, কিন্তু আমরা অধ্যাত্ম পথিক শ্রী অরবিন্দকে চিনি না। হায় বুড়ো মানুষ, যদি শ্রী অরবিন্দের সমগ্র জীবন চর্চাকে তুমি তোমার মধ্যে নিয়ে আসতে, তাহলে দেখতে পেতে যে শ্রী অরবিন্দের অধ্যাত্ম জীবনের সঙ্গে তার বিপ্লবী জীবনে কোনো পার্থক্য নেই, এক অপরিসীম সাযুজ্য। তার বিপ্লবী জীবন তার অধ্যাত্ম জীবনের প্রাক প্রস্তুতি ছিল। শ্রী অরবিন্দের সমগ্র জীবনের মধ্যে যদি আমরা দেখি, তাহলে প্রাক পন্ডিচেরি পর্বে ভারতবর্ষের রাষ্ট্রিক স্বাধীনতার মধ্যে তাকে আমরা দেখতে পাই চিরবিপ্লবী শ্রী অরবিন্দ হিসেবে। আবার পরবর্তী পন্ডিচেরি জীবনে
এক সমান অধ্যাত্ম বিপ্লবের মধ্যে মানসিক প্রকৃতির রূপান্তর ঘটিয়ে মানুষকে তার মানসিক সীমানা অতিক্রম করে দিব্য মানবে রূপান্তরিত করার জন্য পণ্ডিচেরি লীলায় আমরা তাকে পাই অধ্যাত্ম বিপ্লবী শ্রী অরবিন্দ রূপে। এই জায়গায় এসে দেখলে আমরা দেখতে পাই শ্রী অরবিন্দের অধ্যাত্ম জীবনের সঙ্গে বিপ্লবী জীবনের কোনো বৈষম্য নেই। তাই আমাদের জানা দরকার আজকের দিনে দাঁড়িয়ে। কিছুক্ষণ আগেই আমার সঙ্গে মাস্টারমশাইয়ের কথা হচ্ছিল যে এবারেও 15ই আগস্ট শ্রী অরবিন্দের কোন একটা ছবি বা বার্তা কোনো খবরের কাগজে নেই, কোন দূরদর্শন গণমাধ্যমে এই বাংলার বা তথা ভারতের রাষ্ট্র বিপ্লবে স্বাধীনতার অন্যতম পুরোধা পুরুষ মুকুটহীন সম্রাট শ্রী অরবিন্দের নাম বিপ্লবী শ্রী অরবিন্দ হিসেবে আমাদের সামনে এখন প্রায় উঠেই গেছে। তাহলে কি বিপ্লবী শ্রী অরবিন্দকে তোমরা স্বীকৃতি জানিয়েছ? বরঞ্চ এক মহানকে খর্ব করে দেখে নিজেদেরকে প্রতিষ্ঠার ভূমিতে নিয়ে যাওয়ার জন্য তুমি শ্রী অরবিন্দকে বলেছো শ্রী অরবিন্দ ছিল পলাতক। তাই আমাদের জানা প্রয়োজন আজকের দিনে বিশ্বের ইতিহাসে শ্রী অরবিন্দের আবির্ভাবের তাৎপর্য কি। শ্রী অরবিন্দ যখন ভারতবর্ষে দেহ ধারণ করেন তখন ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খলায়িত। শ্রী অরবিন্দের জীবনে একান্ত বাঞ্ছিত লক্ষ্য হচ্ছে বিশ্ব মানবের মুক্তি, মানুষের স্বাধীনতা। ভারতবর্ষের রাষ্ট্রিক মুক্তি শ্রী অরবিন্দের একমাত্র লক্ষ্য ছিল না। শ্রী অরবিন্দের একমাত্র বাঞ্ছিত লক্ষ্য বিশ্ব মানবের মুক্তি, মানুষের স্বাধীনতা। কোন মানুষ? যে মানুষ বাইরের দিক থেকে রাষ্ট্রিক স্বাধীনতা পেয়ে সদর্পে ঘোষণা করেছে যে আমি স্বাধীন, সেই মানুষ একবারের তরে নিজের ভেতরে প্রবেশ করে দেখে না সে কি নিদারুণ ভাবে পরাধীন। সেই পরাধীনতা থেকে শ্রী অরবিন্দ মানুষকে মুক্ত হতে বলেছেন। যে মানুষ তার প্রতি মুহূর্তে মনের চিন্তা ভাবনার দ্বারা কাতর, চিন্তা ভাবনার কাছে পরাধীন, যে মানুষ তার প্রাণিক কামনা বাসনার দ্বারা তাড়িত, যে মানুষ তার শরীরের অভ্যাসের দ্বারা বদ্ধ, জরা মৃত্যু ব্যাধির দ্বারা কবলিত, এই যে অপূর্ণ মানুষ, যে মানুষ 2 মিনিট চুপচাপ বসে একটা চিন্তায় নিবিষ্ট থাকতে বললে 2 মিনিট পার হয় না সে লাফিয়ে ওঠে, আমার মধ্যে খারাপ চিন্তা ঢুকে পড়ছে, চিন্তার নিয়ন্ত্রণ নেই। যে মানুষ কামনা বাসনার দ্বারা আর্ত, যে চিকিৎসক বলে দিয়েছে যে আপনি সুগার বেড়ে যাবে আর মিষ্টি খাবেন না, সেই মানুষই ধাবিত হয় মিষ্টির দোকানের দিকে বেশি। বলে আগে 10টা 12টা খেতাম, এখন দিনে 2টো করে খাও, তার বেশি নিতে পারবো না, ছাড়তে পারবো না। এই হচ্ছে প্রাণিক কামনা বাসনা। প্রতি মুহূর্তে প্রাণিক কামনা বাসনার দ্বারা তাড়িত, শরীর অভ্যাসের দ্বারা বদ্ধ। যে মানুষের স্পন্ডিলোসিস হয়েছে, চিকিৎসক বললেন যে আপনি বালিশ নিয়ে শোবেন না, সে বালিশ ছাড়া 3 রাত্রি ঘুমোতে পারে না, ইনসোমনিয়া চলে আসে, তাকে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমোতে হয়। এই শরীরের অভ্যাসের দ্বারা বদ্ধ, জরা মৃত্যু ব্যাধির দ্বারা কবলিত, এখানে যে পরাধীন মানুষ, সেই মানুষকে তার প্রকৃতি তাড়িত জীবন থেকে মুক্ত হয়ে পূর্ণতায় পৌঁছানোর আহ্বান শ্রী অরবিন্দ জানান। যে মানুষ তুমি পূর্ণ হয়ে ওঠো, তুমি দিব্য হয়ে ওঠো। শ্রী অরবিন্দের কথায় ইভেন দি বডি শ্যাল রিমেম্বার গড। তোমার শরীরের প্রতিটি কোষ ভগবত মুখী হবে, শরীরে ভগবানের পূর্ণ প্রকাশ করবে। ভগবান কি? পূর্ণ, যিনি পূর্ণভাবে তোমার শরীরে প্রকাশিত হবেন। সেই আহ্বান শ্রী অরবিন্দ আমাদের সামনে দেয়। শ্রী অরবিন্দ আমাদের সামনে এই দিব্য মানবের চিন্তা নিয়ে, মানুষকে দিব্য হয়ে ওঠার আহ্বান নিয়ে আমাদের সামনে একটি মানসিক শরীর নিয়ে অবতরণ হয়েছে শ্রী অরবিন্দের। এবং সেই যে পূর্ণতা, সেই যে দিব্য হয়ে ওঠা, সেটা দূরে কোথাও নয়। শ্রী অরবিন্দের একান্ত বাঞ্ছিত লক্ষ্য এই ধূলিধূসরিত উত্তপ্ত পৃথিবীর বুকে মানুষ
তার মানসিক চেতনা অতিক্রম করে পূর্ণ হয়ে উঠবে, দিব্য হয়ে উঠবে। মনে মনে কোণে নয়, একান্ত নিরালা নির্জনে নয়, নয় কেবল মাত্র পাহাড়ে পর্বতে নিরালা নির্জনে, একান্ত সাধনার দ্বারা ভগবত চেতনায় বিলীন নয়। শ্রী অরবিন্দের সাধনা নির্বাণ গোলক বৈকুণ্ঠ নয়। এই অসামান্য সাধন ধারাকে সামনে রেখে শ্রী অরবিন্দ বললেন যে তার ক্ষেত্র হচ্ছে এই পৃথিবী। মানুষ তার মানসিক সীমানা অতিক্রম করে শরীরে ভগবানের পূর্ণ প্রকাশ ঘটাবে। ভগবান পাবে না, ভগবান হয়ে উঠবে, মানুষ পূর্ণ হয়ে উঠবে। এই বিপ্লব শ্রী অরবিন্দ আমাদের সামনে এনে দেন। এই অধ্যাত্ম বিপ্লবের কথা শ্রী অরবিন্দ আমাদের সামনে বলেন। শ্রী অরবিন্দ আমাদের সামনে এই যে পূর্ণতার কথা বলেন, মানুষ দিব্য হয়ে উঠবে, তার জন্য শ্রী অরবিন্দ বলেন এই জন্য একটি দেশকে নেতৃত্ব দিতে হবে। কোন দেশ? যারা আছে অধ্যাত্মের বল, সেই তো অধ্যাত্ম বিপ্লবে নেতৃত্ব দিতে পারবে। যার রয়েছে শিল্পের বল, সে শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে। যার রয়েছে কারিগরি বিদ্যার বল, সে কারিগরি বিপ্লবে নেতৃত্ব দেবে। সুযোগ্য নেতৃত্ব ছাড়া কোনো বিপ্লব সুসংগঠিত হয় না, সফল হয় না। তাই শ্রী অরবিন্দ বললেন ভারতবর্ষ হচ্ছে একমাত্র দেশ যে দেশ তার সহস্র ব্যর্থতার ভেতরেও শতাব্দীর পর শতাব্দী পরাধীনতার শৃঙ্খল পড়েও সে সমস্ত বিশ্বকে অধ্যাত্মের বাণী শুনিয়েছে। ভারতবর্ষই একমাত্র দেশ যে দেশে যুগের পর যুগ মহাপুরুষদের আবির্ভাব ঘটেছে, তারা বিশ্বকে অন্তরের পথ দেখিয়েছে। কি করে পূর্ণতায় পৌঁছতে হয়, কি করে ভগবান হয়ে উঠতে হয়। ভগবান শব্দে কারোর আপত্তি থাকলে, আজকাল বিজ্ঞানমুখী সংস্কার আমাদের কাছে এসে গেছে, তাই বিজ্ঞান বলেনি ভগবানকে বিশ্বাস করে না। ভগবানের যদি বিশ্বাস না হয়, আমরা পূর্ণতায় যদি বিশ্বাস করি, ভগবান মানে পূর্ণ, পূর্ণ হওয়ার কথা বলেছেন। আমি মনে অপূর্ণ, প্রাণে অপূর্ণ, শরীরে অপূর্ণ, তাই আমি শরীর মন প্রাণে পূর্ণ হয়ে উঠব। সেই প্রকৃতি আমার অধীনে থাকবে, আমি তার অধীনে থাকবো না। শ্রী অরবিন্দ আমাদের সামনে বলেন ভারতবর্ষ সেই পথ সমগ্র বিশ্বকে দেখিয়েছে। তাই এই অধ্যাত্ম বিপ্লবে ভারতে একমাত্র দেশ যে দেশ নেতৃত্ব দিতে পারে। কিন্তু কোন ভারতবর্ষ? যে ভারতবর্ষে মুনি ঋষিরা আত্মার মুক্তির কথা, আত্মার স্বাধীনতার কথা বলে এসেছে, সেই ভারতবর্ষ শতাব্দীর পর শতাব্দী সমুদ্র পাড়ের ভূখণ্ডের একটা দ্বীপবাসীর কাছে পরাধীন হয়ে গেল। কে গ্রহণ করবে তার নেতৃত্ব অধ্যাত্ম বিপ্লবে? তাই শ্রী অরবিন্দ বললেন সমগ্র বিশ্ব মানবের মুক্তির জন্য ভারত পথ দেখাবে, কিন্তু ভারত বাইরের দিক থেকে পরাধীন। তাই ভারতের বাইরের দিক থেকে শৃঙ্খল মোচন হওয়া প্রাথমিক কাজ, একান্ত আবশ্যক। আর এই কাজের জন্যই শ্রী অরবিন্দ ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। কেউ যেন মনে না করেন শ্রী অরবিন্দের ভারতের রাষ্ট্রিক মুক্তির জন্য যোগ দেওয়া মানে এই নয় যে ভারতবর্ষ থেকে ব্রিটিশ বিতাড়িত করে ভারতবর্ষের কিছু কালো মানুষকে দিল্লির মতলব পাইয়ে দেবেন। শ্রী অরবিন্দের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যোগদান মানে এই নয় ভারতবর্ষের কিছু গরিব পূর্ব লোককে অন্ন বস্ত্রের সংস্থান করে দেবেন। তার লক্ষ্য বিশ্ব মানবের মুক্তি, মানুষের স্বাধীনতা। সেই স্বাধীনতায় ভারতবর্ষ নেতৃত্ব দেবে, কিন্তু ভারতবর্ষ বাইরের দিক থেকে পরাধীন। তাই ভারতবর্ষের বাইরের দিক থেকে শৃঙ্খল মোচন হওয়া দরকার। আপনারা জানেন যে মাত্র কয়েক বছর তার রাজনৈতিক জীবন পর্ব। প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে যুক্ত 1906 সাল থেকে 1910 সাল। 10 সালেরও স্বল্প সময় 1 এপ্রিল তিনি পৃথিবীর শ্রেষ্ঠ উপহার ব্রিটিশকে দিয়ে গুপ্ত নামে এপ্রিল ফুল করে তিনি পন্ডিচেরি চলে যান। বিশ্বের ইতিহাসে বোধহয় এটাই সর্বশ্রেষ্ঠ এপ্রিল ফুল। ব্রিটিশ সরকারকে ধুলো দিয়ে গুপ্ত নামে পন্ডিচেরি চলে যান। মাত্র এই 3-3.5 বছরের রাজনৈতিক জীবন পর্বে একটি ঘুমন্ত জাতির ঘুমঘোর তিনি ভেঙে দিয়েছেন। একটা তমগ্রস্ত জাতি, যে জাতি
তার পরাধীনতা সম্পর্কে সচেতন ছিল না, সেই জাতির কাছে তিনি সমস্ত রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করে মুক্তি আন্দোলনের নেতা হিসেবে তাদের সামনে বাইরে বেরিয়ে এলেন এবং ভারতবর্ষে এই ভারত বিপ্লবী আন্দোলনে তিনি নেতৃত্ব গ্রহণ করলেন, বিশেষত যুব সমাজের কাছে। সেই সময় যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মাত্র এই কয়েক বছর তার রাজনৈতিক জীবন পর্বে শ্রী অরবিন্দ মূল জায়গা ছিল তার আন্দোলন হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন। তিনি তার এই যে ভারত বিপ্লব, এই বিপ্লবকে কখনো তিনি এক্সট্রিমিস্ট বা উগ্রপন্থী আন্দোলন হিসেবে চিহ্নিত করেননি। তিনি বরাবর বলে এসেছেন তিনি হচ্ছেন জাতীয়তাবাদী নেতা। তার এই আন্দোলন হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন, আর এই জাতীয়বাদী আন্দোলনের জন্য তিনি ব্রিটিশ সরকারের কাছে ছিলেন মোস্ট ডেঞ্জারাস ম্যান, ব্রিটিশ ভারতের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি। আর এই জাতীয়তাবাদী আন্দোলনের জন্য তিনি ব্রিটিশ সরকারের চক্ষুশূল হয়েছিলেন এবং তার জন্য ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে তিনবার মামলা করেন। প্রথম মামলায় তিনি জামিনে মুক্ত হন, দ্বিতীয় মামলা তার সুবিখ্যাত আলিপুর বোমার মামলা, যে বোমার মামলায় তিনি বেকসুর খালাস হন। এই জায়গায় এসে আমরা স্মরণ করতে পারি অন্যতম তার কৌশলী চিত্তরঞ্জন দাস পৃথিবীর সামনে শ্রী অরবিন্দের একটা পরিচয় তুলে ধরলেন। কাঠগড়ায় দাঁড়িয়ে অভিযুক্ত বিপ্লবী অরবিন্দ ঘোষ, এই অরবিন্দ ঘোষকে দেখে ভবিষ্যৎ শ্রী অরবিন্দকে তার উকিলের সওয়াল জবাবে আমাদের সামনে তার পরিচয় করিয়ে দিলেন। আমরা কখনো ভাবতে পারি যে একজন রাষ্ট্রদ্রোহের আসামি, নরহত্যার সহায়ক বিপ্লবী অরবিন্দ ঘোষকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আমাদের সামনে চিত্তরঞ্জন দাস তার সওয়াল জবাবে বলছেন ইনি হচ্ছেন দেশপ্রেমের কবি, জাতীয়তাবাদের নবী, মানবতার প্রেমী। কোন রাষ্ট্রদ্রোহের আসামি, নরহত্যার সহায়ককে দেখিয়ে এই কথা বলা যায় বিশ্বের ইতিহাসে কোন সওয়াল জবাবে তার তুলনা হয় না। তিনি বললেন একদিন তার প্রয়াণ এবং প্রস্থানের পর তার বাণী ধ্বনিত প্রতিধ্বনিত হবে দেশ থেকে দেশান্তরে সমুদ্র পাড়ি। তার বিচারকের আসনে বসেছিলেন শ্রী অরবিন্দের সহপাঠী, তার থেকে অনেক কম মেধা সম্পন্ন বিচক্রাফট। আপনারা শুনলে খুশি হবেন, এই জজ যে শ্রী অরবিন্দের বিচার করেছিলেন তার সহপাঠী, সেই বিচক্রাফট একদিন সময় হুগলি জেলার চুঁচুড়া আদালতেরও জজ ছিলেন। এই জেলাতে তার সঙ্গে সংযোগ শ্রী অরবিন্দের সূত্রে তিনি এখানে এসেছিলেন এবং জজ হিসেবে তিনি এখানে ছিলেন। শ্রী অরবিন্দের এই পরিচয় বিশ্বের দরবারে সিআর দাসের এই উক্তি একটা পরিচয় হয়ে গেল। আমরা যদি দেখি তাহলে দেখবো তারও আগে রবীন্দ্রনাথ শ্রী অরবিন্দের সেই পরিচয় আরো গভীরে আমাদের সামনে তুলে ধরেছেন। শ্রী অরবিন্দের থেকে 11 বছর বয়সে বড় রবীন্দ্রনাথ তখন প্রতিষ্ঠার তুঙ্গে। তখন শ্রী অরবিন্দের মতো এক তরুণ কৃষ্ণকায় কৃষ তরুণকে সমগ্র জীবন এই 11 বছর বয়সে রবীন্দ্রনাথ স্বীকৃতি জানিয়েছেন, তাকে প্রণাম নিবেদন করেছেন এবং সেই প্রণাম ভক্তি শব্দে রূপান্তরিত হয়েছিল। 1907 সাল শ্রী অরবিন্দের নামে গ্রেপ্তারি পরোয়ানা বেরিয়েছে, সমগ্র বঙ্গ ভূখণ্ড উত্তাল। সেই সময় রবীন্দ্রনাথ, তখন শ্রী অরবিন্দ গ্রেপ্তার হননি, সেই সময় রবীন্দ্রনাথ এক দীর্ঘ কবিতায় শ্রী অরবিন্দকে নমস্কার জানিয়েছিলেন এবং সেই নমস্কার পরে ভক্তি শব্দে রূপান্তরিত হয়েছিল। সেই জায়গায় এই রাজনৈতিক আন্দোলনের, রাষ্ট্রিক স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভবিষ্যৎ শ্রী অরবিন্দকে এই ঋষি কবি আমাদের সামনে চিনিয়ে দিয়ে গেছিলেন। তিনি বললেন স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি, অরবিন্দ রবীন্দ্রের লহ নমস্কার, হে বন্ধু, হে দেশ বন্ধু, স্বদেশ আত্মার বাণী মূর্তি তুমি। আর কি বললেন? বললেন বন্ধন পীড়ন দুঃখ সম্মান মাঝে
হেরিয়া তোমার মূর্তি কর্ণে মোর বাজে, আত্মার বন্ধনহীন আনন্দের গান। তখন আত্মার চর্চায় প্রত্যক্ষভাবে শ্রী অরবিন্দের সংযোগ ঘটেনি। বললেন আসো জাগে পরিপূর্ণতার লাগি, স্বর্গ বাধাহীন। এই ঋষি কবি আরেক ঋষিকে চিনিয়ে দিয়ে গেলেন আমাদের সামনে, ভবিষ্যৎ শ্রী অরবিন্দকে। আর আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যার নামে আমরা মালা পড়াই, আমাদের চিত্ত উদ্বেল হয়ে ওঠে, নেতাজি সুভাষচন্দ্র বোস। আমরা কখনো এদেরকে দেখিনি যে সেই কালের নেতৃবৃন্দ শ্রী অরবিন্দকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখেছে। আমরা আমাদের বিদ্যা বুদ্ধি চেতনায় অনায়াসে বলতে পেরেছি আমরা বিপ্লবী অরবিন্দ ঘোষ, কিন্তু বিপ্লবী অরবিন্দ ঘোষের এই দিকগুলো আমরা কখনো আলোচনায় আনি না, পাছে নিজের আসন কখনো চলে যায়। নেতাজি সুভাষচন্দ্র বোস আইসিএস ত্যাগের অনুপ্রেরণা পেয়েছিলেন শ্রী অরবিন্দের কাছ থেকে। তিনি একটা জায়গায় আইসিএস ত্যাগের আগে তার বাবাকে লিখতে পারছেন না, তার দাদাকে লিখলেন, রমেশচন্দ্র দত্ত আমার আদর্শ নয়, অরবিন্দ ঘোষ is to me my spiritual guru, to him and to his mission I have dedicated my life and soul. অরবিন্দ ঘোষ আমার কাছে আমার আধ্যাত্মিক গুরু, তার কাছে এবং তার আদর্শের কাছে আমি আমার জীবন এবং আত্মা সমর্পণ করছি। যদি দেশের বাইরে যাই তাহলে দেখব বাইরের জগতেও শ্রী অরবিন্দকে নিয়ে রোমানোলা বলেছেন গ্রেটেস্ট সিনথেসিস অফ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, প্রাচ্য পাশ্চাত্যে এক অসম্ভব সমন্বয় হচ্ছে শ্রী অরবিন্দ। আর এইদিকে দীর্ঘ করে লাভ নেই, এরকম পরপর আমরা নানাভাবে এই সমস্ত ব্যক্তিত্বের কথা শ্রী অরবিন্দকে তারা যে দৃষ্টিতে দেখেছেন সেই জায়গায় আমরা পৌঁছতে পারি। কিন্তু একটা কথা জেনে রাখা দরকার, শ্রী অরবিন্দ হচ্ছেন ভারত মাতার প্রথম সন্তান, যিনি ব্রিটিশ শাসন মুক্ত পূর্ণ স্বাধীন ভারতবর্ষের দাবি করেছিলেন। এর আগে পর্যন্ত ব্রিটিশ শাসন মুক্ত পূর্ণ স্বাধীন ভারতবর্ষের দাবি আর কেউ করেনি। তখন তৎকালীন নেতৃবৃন্দ সোচ্চার হয়ে উঠেছিলেন। অরবিন্দ ঘোষ উন্মাদ, অরবিন্দ ঘোষ পাগল, অরবিন্দ ঘোষ তরুণদের খেপিয়ে তুলছেন, ফলে তরুণরা সাবধান, ব্রিটিশ শাসন মুক্ত পূর্ণ স্বাধীন ভারতবর্ষ কখনো সম্ভব নয়। যারা ব্রিটিশ শাসন মুক্ত পূর্ণ স্বাধীন ভারতবর্ষের দাবি করেন তারা লুনেটিক অ্যাসাইলামে থাকার যোগ্য। আর আজকে যারা আমরা স্বাধীনতা উত্তর যুগ জন্মগ্রহণ করেছি তারা কাদেরকে লুনেটিক অ্যাসাইলামে পাঠাবো? শ্রী অরবিন্দকে? না, যারা ওই সময় শ্রী অরবিন্দকে পাগল বলেছিলেন, উন্মাদ আখ্যায়িত করেছিলেন। কাজেই যাদের রয়েছে দূরদৃষ্টি, যারা কালকে ছাপিয়ে দেখতে পান, তাদেরকে সমকাল কখনো মেনে নিতে পারেনি। তাই হযরত মুহাম্মদের পেছনে কুকুর লেগিয়ে দেওয়া হয়েছিল, শ্রীরামকৃষ্ণকে পাগল বলা হয়েছিল, গ্যালিলিওর কান ফুটো করে দেওয়া হয়েছিল। তাই সেই সময় দাঁড়িয়ে শ্রী অরবিন্দ যখন পূর্ণ স্বাধীন ভারতবর্ষের দাবি করেন তখনকার নেতৃবৃন্দ সেটা গ্রহণ করতে পারেনি। শ্রী অরবিন্দের যখন দেখলেন যে তার নির্ধারিত পথেই ভারতবর্ষ স্বাধীন হবে, তখন তিনি বিশ্ব মানবের মুক্তির জন্য, মানুষের স্বাধীনতার জন্য তিনি তার দ্বিতীয় তপস্যার আসন পণ্ডিচেরি লীলা, তিনি যাকে বলেছেন কেইবধ তপস্যা, সেই কেইবধ তপস্যায় তিনি প্রবেশ করলেন দ্বিতীয় তপস্যার আসনে, বিশ্ব মানবের মুক্তির জন্য, মানুষের স্বাধীনতার জন্য। সেই গুহায় তিনি প্রকৃতি তাড়িত মানুষের অমর জীবনের স্বপ্ন দেখেছেন, তিনি সংগ্রাম করেছেন। ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ব্রিটিশ সরকার তাকে 1 বছর কারাবাস দিয়েছিল, আর বিশ্ব মানবের মুক্তির জন্য তিনি নিজেকে স্বেচ্ছায় একটি শহরে 40 বছর কারারুদ্ধ করে রেখেছিলেন। তার মধ্যে 24 বছর একটি প্রকোষ্ঠের মধ্যে আবদ্ধ থেকে নিজের শরীরকে বেদি করে উপরের আলো এবং শক্তির সংযোগে মানুষের শরীরকে অধিকার দিয়ে গেছেন অমরত্বে। তাই তিনি মানুষের স্বাধীনতা আন্দোলনের নেতা। তার প্রথমটি ভারতবর্ষের রাষ্ট্রিক মুক্তি আন্দোলন, দ্বিতীয়টি
প্রকৃতি তাড়িত জীবন থেকে মুক্ত করে মানুষের স্বাধীনতা, বিশ্ব মানবের মুক্তি। তাই শ্রী অরবিন্দ আমাদের সামনে যে পথ দেখিয়ে গেছেন, সেই পথই হচ্ছে যথার্থ বিপ্লবের পথ। যে বিপ্লবের ভেতর দিয়ে কেবল অর্থনৈতিক স্বাধীনতা নয়, রাষ্ট্রিক মুক্তি নয়, নয় কেবল সামাজিক মুক্তি, আত্মিক স্বাধীনতার দ্বারাই প্রকৃতির রূপান্তর ঘটিয়ে মানুষ পূর্ণ হয়ে উঠবে, এই আহ্বান শ্রী অরবিন্দ আমাদের সামনে দেন। তাই তিনি আমাদের কাছে চির বিপ্লবী। এই জায়গায় এসে, এই ক্ষেত্রে এসে যদি আমরা আজকের দিনে দাঁড়িয়ে শ্রী অরবিন্দের আবির্ভাবের তাৎপর্য উপলব্ধি করতে পারি, তাহলে আশা করি এই পরম সন্ধ্যায় শ্রী অরবিন্দের চরণে সেটাই আমাদের অনুপম অর্ঘ্য হয়ে উঠতে পারে। আমাদের প্রেম মন্দির আশ্রমের যে লাইব্রেরি আছে পূর্ণানন্দ গ্রন্থকার, সেই লাইব্রেরি চর্চাকে এটা আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের কৃতি ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করা। এছাড়াও প্রেম মন্দির আশ্রমের যে জনকল্যাণ সমিতি আছে, এই জনকল্যাণ সমিতি প্রত্যেকটা দুস্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ায়। তাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে, তাহলে যদি আমাদের এখানে এসে বলে, তাহলে আমরা যথাযথ চেষ্টা করব। এই বলে আমি এখন অনুরোধ করব জিষ্ণু ঘোষ, তুমি যদি এখানে আসো, আমি ডক্টর ডক্টরজিকে বলবো জিষ্ণু ঘোষকে সম্মান করতে বলবো। এটা এরপরে আমি অনুরোধ করব অগ্রদীপ বেলা, যদি এখানে আসুন। অগ্রদীপ বেলা, তুই এখানে এসো। অগ্রদীপ বেলাকে আমাদের সুকুমার সার্টিফিকেটটায় যা লেখা আছে আমি পড়ে দিচ্ছি। প্রেম মন্দির জনকল্যাণ সমিতি, প্রেম মন্দির আশ্রম রিসরা, শ্রীমণি ঘাটে, শ্রী অগ্রদীপ বেরাকে প্রদত্ত মানপত্র। হে বিদ্যার্থী, মাহে শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় উচ্চ মাধ্যমিক থেকে 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তুমি মেধা তালিকায় 8ম স্থান অধিকার করেছ। তোমার এই সাফল্যের জন্য তোমাকে জানাই হার্দিক অভিনন্দন। ঈশ্বরের আশীর্বাদে তোমার জীবন ও চলার পথ সুন্দর ও দীপ্তিময় হোক, এই প্রার্থনা করি। কল্যাণমস্তু। রিসরা, 17 আগস্ট 2025। সভাপতি শ্রী দেবানন্দ ব্রহ্মচারী মহারাজজি এবং সম্পাদক শ্রী নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজজি। এইভাবে সকলে নিয়ে আছে, নাম এবং স্কুল আলাদা আলাদা, তবুও ওগুলো বলে দেওয়া উচিত। এখন আমি অনুরোধ করব স্বর্ণদীপ পাল, স্বর্ণদীপ পাল, স্বর্ণ
পণ্ডিত পাল ও মানে শ্রী রামকৃষ্ণ আশ্রম বিবেকানন্দ বিদ্যালয় থেকে, হ্যাঁ মাধ্যমিক বলছো 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে। আচ্ছা, তুমি মেধা তালিকায় রাজ্যে 11 স্থান অধিকার করেছো, সারা রাজ্যের মধ্যে 11th পজিশন। তোমার এই সাফল্যের জন্য তোমাকে জানাই হার্দিক অভিনন্দন। আচ্ছা, আমি এইটা দেওয়ার আগে স্যার যে অরবিন্দ সম্পর্কে বলেছেন তারপর আমি সংযোজন করছি, যেটা যেটা আমাদের জানা সবাইকার দরকার। শ্রী অরবিন্দের জীবন এক আধ্যাত্মিক জীবন। ঋষি অরবিন্দের রূপান্তরিত হয়েছিল বিপ্লবী অরবিন্দ থেকে। যখন তিনি ভারতবর্ষে আন্দোলনে এলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে, সেই মুহূর্তে তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং তিনি কারাবাস করেছিলেন। সেই কারাবাসের সময় তিনি ভারত মাকে প্রশ্ন করেছিলেন যে কেন আমাকে তাহলে এই আন্দোলনে লিপ্ত করা হলো, তুমি যদি আমাকে কাজই না দিলে, ভারত মাতার যদি একটু সেবা না করতে পারলাম, তাহলে আমাকে এখানে রাখলে, এখানে আনলে। তো ভারত মা তাকে স্বপ্ন দিচ্ছে এইখান থেকেই তোমার জাগরণ হবে, এইখান থেকেই তোমার কাজ শুরু হবে, যে কাজটা হচ্ছে আধ্যাত্মিক জাগরণের কাজ। সেই সময় ভারতবর্ষ যখন স্বাধীনতা আন্দোলন করছে, ঠিক অন্যদিকে আমাদের দেশে কুশিক্ষা অশিক্ষার অন্ধকার আমাদের ঘুরেছিলাম। আমরা সেই কুশিক্ষা অন্ধকার থেকে মুক্তি পেতে চাইছিলাম, কিন্তু খুব অল্প মানুষের সেই মুক্তির আশ্বাস দিয়েছিল। তিনি ভারত মা তাকে জাগ্রত করে তোমার কাজ হচ্ছে মানুষকে আধ্যাত্মিক চেতনা জাগরণ করা। ঋষি অরবিন্দ সেই কাজে এগিয়ে গেলেন এবং অরবিন্দের যে দিব্য জীবন, যখন তিনি কারাগার থেকে বেরোলেন তখন তিনি উত্তরপাড়া লাইব্রেরিতে প্রথম ভাষণ দিয়েছিলেন। আপনার যদি প্রয়োজন হয় আপনার উত্তরপাড়া লাইব্রেরিতে যাবেন, অরবিন্দের ভাষণটা একটা দিন, ছোট্ট একটা বই, আপনার কিন্তু পাওয়া যাবে না। আপনারা সেই বইটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন সেই ভাষণের মধ্যে ভারত মায়ের কি নির্দেশ ছিল তার প্রতি, এবং সেই নির্দেশ তিনি কিভাবে পালন করেছিলেন। ঋষি অরবিন্দ এমনি হয়নি, তিনি বিপ্লবী অরবিন্দ থেকে রূপান্তরিত হচ্ছেন যখন অনেক ঘটনা ঘটে গেছে, যে ঘটনাগুলো আপনাদের আমাদের সবাইকে জানা দরকার। একটা বিপ্লবীর জীবন কিভাবে ঋষিতে রূপান্তরিত হল এবং ভারত মা তাকে কিভাবে চালিত হল। অরবিন্দের যখন বিচার হচ্ছে, সেটা এক অলৌকিক জীবন, সেই বিচার পদ্ধতি। যখন তিনি মুক্তি পেলেন, সেটা একটা অলৌকিক ব্যাপার। যে জাজ তা বিচার করলেন, তিনি যখন তার মুক্তি দিলেন, তারপর মনে হচ্ছে তার চলে গেছে, সেই জজ বিচার করার পরে তিনি চলে গেলেন। তিনি চাননি যে এরকম একটা মানুষের বিচারটা খুব নিষ্ঠুর হোক, তিনি অনেক দিক বিবেচনা করে তার মুক্তি দিয়েছিলেন। তাই অরবিন্দের জীবন যে আধ্যাত্মিক জীবন, যে মহাপুরুষের জীবন, ঠাকুর রামকৃষ্ণের জীবন, অরবিন্দের জীবন আলাদা, দুটো জীবনই একইভাবে চলেছে। ঠাকুর রামকৃষ্ণ ছিলেন আমাদের যেমন মানুষের লোক শিক্ষা দিতে, অর্থাৎ লোক শিক্ষার প্রথমে হচ্ছে আধ্যাত্মিক জাগরণ। ঠিক অরবিন্দ সেটা করেছিলেন লোক শিক্ষা ও আধ্যাত্মিক জাগরণ। ধন্যবাদ। সম্প্রতি পান আমি এখন অন্য
অনুরোধ করবো কুমারী কৌশলী লাহাকে এখানে আসতে। কৌশলী লাহাকে মানপত্র প্রদান করবেন শিবদাস ভান্ডার। কিন্তু কুমারী কৌশানী লাহা বন্ধুগড় হিন্দু গার্লস হাই স্কুল থেকে 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে তুমি মেধা তালিকায় অষ্টাদশ স্থান অধিকার করেছো। তোমার এই সাফল্যের জন্য তোমাকে জানাই হার্দিক অভিনন্দন। কি অনুভব করছো, তোমাদের অনুভূতিটা একটু এক লাইনে এখানে মাইকের কাছে। কোন স্কুল থেকে এসেছো আর এখন কি করছো? নমস্কার, আমি জিষ্ণু ঘোষ। উপস্থিত পূজ্যপাদ মহারাজকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত সকল বয়োজ্যেষ্ঠকে আমার প্রণাম জানাই। আমি জিষ্ণু ঘোষ, মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রম এর ছাত্র। উচ্চ মাধ্যমিক পাশ হয়ে গেছে আমার। আজকে এই পূর্ণ স্থানে অর্থাৎ ঋষার প্রেম মন্দির আশ্রমে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত। কেননা এই প্রেম মন্দির আশ্রম শুধুমাত্র পূজা অর্চনা স্থানই নয়, এটি শান্তি, সমাজ, সংস্কৃতি সবকিছুর মিলনস্থল। উপস্থিত গুণীজনদের মধ্যে থাকতে পেরে আমি সত্যি খুবই গর্বিত। আজকে আমরা ঋষি অরবিন্দের জন্মজয়ন্তীতে উপস্থিত হয়েছি। ঋষি অরবিন্দ নিয়ে স্যারেরা অনেক কথাই বলেছেন, তবু আমি এক দু কথা বলবো। ঋষি অরবিন্দ, মহর্ষি অরবিন্দ বলা উচিত, তার ঐক্যের বার্তা কিংবা মানবতার বার্তা কিংবা তার শান্তির বার্তা আজকের দিনেও আমাদের জীবনের পাথেয় হলে আজকের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে আমরা কিছুটা হলেও শান্তি পাব। আজকের উদ্যোক্তাদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজনের জন্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার, আমি স্বর্ণদীপ পাল। উপস্থিত মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং উপস্থিত সকল গুরুজনদের আমার প্রণাম। আজ এখানে আসতে পেরে খুবই আনন্দিত আমি। আর আমি অতটা ভালো বলতে পারি না, তো আমি দু লাইন গানের মাধ্যমে আমার প্রণাম নিবেদন করছি। আমি শ্রী রামকৃষ্ণের দু লাইন গান শোনাচ্ছি। প্রেম হরে মনে গাবো রাম কৃষ্ণ রাম, শ্রীরাম কৃষ্ণ রাম, শ্রীরাম কৃষ্ণ রাম। প্রেম হরে মনে গাবো রাম কৃষ্ণ রাম, শ্রীরাম কৃষ্ণ রাম, শ্রীরাম কৃষ্ণ রাম। অন্তরে যত নিরাখো মনে গাবো না, অন্তরে যত নিরাখো মনে গাবো না। পরম ব্রহ্ম পরম বিষ্ণু রাম শ্রীরাম, শ্রীরাম কৃষ্ণ রাম, শ্রীরাম কৃষ্ণ রাম। প্রেম হরে মনে গাবো রাম কৃষ্ণ রাম, শ্রীরাম কৃষ্ণ রাম, শ্রীরাম কৃষ্ণ রাম। নমস্কার। আমি অবরী বেরা, আমি মাহেশ্রী রামকৃষ্ণ আশ্রমের ছাত্র। আমি এবছর উচ্চ মাধ্যমিক পাস করেছি।
এখানে উপস্থিত হয়ে আমি খুবই আনন্দিত বোধ করছি। আমি আমার সামনে উপস্থিত সকল গুরুজন এবং মহারাজকে আমার শ্রদ্ধা প্রণাম করি। নমস্কার, আমি কৌশালী রাহা, কর্ণগর হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। এখানে উপস্থিত মহারাজ এবং সকল মহাজনকে প্রণাম জানাই। এখানে এই অনুষ্ঠানে আজ উপস্থিত হয় আমরা সত্যি খুব আনন্দিত এবং গর্বিত বোধ করছি এবং পরবর্তীতেও যাতে আরো ভালো এগোতে পারি তার জন্য সকলেরই আশীর্বাদ চাই। আমরা এখন অনুষ্ঠানের শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। কেবল আমাদের যে বিশিষ্ট অতিথি সিদ্ধার্থ হালদার, উনি দু চার কথা বলবেন, তারপরে আমি অর্চনা দেবীকে একটা অনুরোধ করবো এটা সমাপ্তি গান গিয়ে আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করব এবং সিদ্ধার্থ হালদারকে আমি 5 মিনিট দিলেন। সমুদ্র বললেন বিশেষ অতিথি। আমি কোনো অতিথি নয়, আমি এই আশ্রমেরই একজন। তো যাই হোক, প্রতি বছর এটা হয়। কোভিডের সময় 1 বছর 2 বছর বাদ গিয়েছিল। আমার কিছু বলার নেই। মাস্টারমশাই তার সুললিত গদ্য ছন্দে যেভাবে বললেন, বাংলা ভাষায় এইরকম বলা বক্তা কমে যাচ্ছে, আসে ধীরে ধীরে কমে যাচ্ছে। আমার কিচ্ছু বলার নেই। ওনার জীবনীর ওপর 2-1টা হাইলাইট করা, আর কিছুই নয়। সেটা হচ্ছে, আমি খুব গর্বিত যে ঋষি অরবিন্দের পিতৃভূমি কন্যগর, সেইখানকার আমি একজন, মানে ওইখানে আমার জন্ম, ওখানেই আমার সবকিছু। তো ঋষি অরবিন্দের বাবা ডক্টর কৃষ্ণধন ঘোষ বা কেডি ঘোষ আমাদের কন্যগর হাই স্কুল যখন রেল লাইন তৈরি হয়নি 1854, তারপরে উনি 1855 যখন কন্যগর হাই স্কুলের প্রথম ব্যাচ, তখন শ্রী অরবিন্দের বাবা ডক্টর কৃষ্ণধন ঘোষ তিনি ওই স্কুল থেকে প্রথম ব্যাচে মাধ্যমিক পাশ করেছিলেন। কৃষ্ণধন ঘোষ একজন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত। উনি বিলেত থেকে ডক্টরকে পাশ করে আসেন, তাই পুত্রদেরও উনি চেয়েছিলেন ওই রকম পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে। তার মধ্যে এই ছোট্ট অরু, তৃতীয় পুত্র। অরুকে উনি খুব ভালোবাসতেন। আর এই অরবিন্দ কথার অর্থ হচ্ছে লোটাস, পদ্মফুল। তো পদ্মফুলের যেমন শত পাপড়ি, তেমনি ওনার ঋষি অরবিন্দের শতদিক, ভার্সেটাইল, মানে তার প্রতিভা, বহুমুখী প্রতিভা। মানে উনি যে ভাষাগুলো জানতেন, যে ল্যাঙ্গুয়েজ, হিব্রু বলুন, ফ্রেঞ্চ বলুন, ইংলিশ, হিন্দি, গুজরাটি, মারাঠি। উনি যখন গুজরাটের এই যে অংশুমান গায়কোয়াড় ক্রিকেটার ছিলেন, তাদের যে পরিবার গায়কোয়াড় বংশ, রাজ পরিবার, তারাই ওই বিশ্ববিদ্যালয়টি করেছিলেন। তা আমি ছিলাম ওখানে বেশ কিছু বছর, 7-8 বছর আমি বড়দায় ছিলাম। তো আমি দেখেছি ওখানকার উনি ইংরেজি অধ্যাপক ছিলেন। তারপরে এসে উনি নিজের টাকা খরচা করে যাদবপুরে জায়গা নিয়ে যাদবপুর ইউনিভার্সিটি করলেন, সেখানকার অধ্যক্ষ হয়েছিলেন। আর সেই যাদবপুরের আজই হাল। পরে মনোমালিন্যের জন্য এই যাদবপুর বিশ্ববিদ্যালয় উনি ছেড়ে দেন, কিন্তু ওনারই উদ্যোগে আজকের এই বিশ্বে যে যাদবপুর ইউনিভার্সিটির নাম, সেটা কিন্তু হয়েছিল। আর আরেকটা কথা, উনি যখন কিংস ফোর্টে এরকম হত্যার পরিকল্পনা করেছেন, ভুলবশত সেই বোমা গিয়ে পড়ে 2 মহিলার ওপর এবং ওনাকে ধরে নিয়ে আসা হয় লালবাজারে। এসে 1 দিন 2 দিন 3 দিন, আর ওনার মনে তখন থেকে আলোড়িত হতে লাগলো যে আমাকে কেন এখানে নিয়ে আসা, আমি কি করেছি, এটা করা ঠিক হয়নি। যাই হোক, ওইখান থেকে উনি একটা ভেতরে ধাক্কা বা ওই সাড়া পেলেন সেই অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের। তো ওখান থেকে ওনাকে চালান করা হলো আলিপুর জেলে। আলিপুর জেলে 1 বছর পাক্কা রইলেন, 12টা মাস। তো সেইখানে থাকতে থাকতে সেই
আধ্যাত্মিকতায় রূপান্তর, এবং সেখান থেকে চন্দননগর হয়ে উনি চলে গেলেন পন্ডিচেরিতে। শ্রীমা ছিলেন, শ্রীমা বলতে আমাদের এই সারদামণি নয়, আরেকজন বিরাট কথা, উনি ফরেনার ছিলেন। তো সেইখানে গিয়ে যোগ সাধনা করতে লাগলেন। ওনার প্রচুর বইগুলো উনি ইংরেজিতে লিখেছিলেন, কিন্তু সাধারণ মানুষ যতটা বিবেকানন্দ রামকৃষ্ণ বই মানুষ আত্মীকরণ করতে পারে, সহজে বুঝতে পারে, শ্রী অরবিন্দের ওই ভাষা, বাংলা ভাষাটায় উনি বোধহয় 2টো বই লিখেছিলেন, তাই তো? 2টো বই বাংলায় লিখেছিলেন, অনুবাদ বোধহয় 2টো বই বাংলায় লিখেছিলেন, আর বাকি সবই ইংরেজিতে। তো যার জন্য সেই তখনকার দিনের ওই ভাষা, হ্যাঁ সে তো আছে। তো যোগ সাধনার উপর উনি একটি পুস্তক রচনা করেছিলেন, আর অজস্র, টোটাল বোধহয় 32খানা উনি বই রচনা করেছিলেন। আর বলবার কিছু নেই, উনি এই যে সারাক্ষণ যে বক্তৃতাটা দিলেন তার মধ্যে একটাই সারবত্তা, আমরা অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারি, কিন্তু আমাদের মনের যে জ্বালা যন্ত্রণা সেইখান থেকে মুক্তি পাওয়ার জন্য আধ্যাত্মিকতার পথে যেতে হবে। তিনি সেটাই শিখিয়ে গেছেন। আমরা যদি অন্তর থেকে বারবার সেই প্রচেষ্টা চালিয়ে যাই, তবে আমরাও একদিন স্বাধীন হব। আমরা কি স্বাধীন হইনি? স্বাধীন হয়েছি, সবকিছু চলছি, ফিরছি, খাচ্ছি, যাচ্ছি, ঘুমছি, কিন্তু আমাদের মধ্যে যে সেই ভগবানের দেখা বা সেই মুক্তির আস্বাদ, সেইটা পেতে গেলে কিছু চর্চা করতে হবে। চর্চা করলে ঠিক পাওয়া যাবে। তো যাই হোক, উনি 1950 সালে কত ডিসেম্বর, 5ই ডিসেম্বর উনি দেহান্তর হয় ওনার। তো যাই হোক, আমাদের একটা ভাববার বিষয়, আমাদের এই যারা নতুন প্রতিভা উঠে আসছে, মাহেশ রামকৃষ্ণ মিশন এবং আরো এইরকম সব স্কুলে, এক তো অন্যান্য স্কুলে ছাত্রছাত্রী কমে যাচ্ছে, বাংলা মিডিয়ামে সবাই ইংলিশ, থাকে উত্তরপাড়ায় যাচ্ছে, চন্দননগরের ছেলে আসছে শ্রীরামপুরে, এরকম একটা বাংলার মতন ছোটাছুটি। আপনি যদি সকাল 8টা থেকে 7টা থেকে বিকেল 4টে পর্যন্ত কোনো রেল লাইনে, আপনি কোনো স্টেশনে দাঁড়ান বা রেলে ভ্রমণ করেন, তাহলে দেখবেন তাদের কি মায়েরা দাবাদাবি, হাতে একটা করে বাচ্চা এগিয়ে ছুটে উঠে পড়ছে একটা ইয়ে থেকে কামড়ায়, মা দাঁড়িয়ে রইল, ট্রেন ছেড়ে চলে গেল, সে একেবারে যুদ্ধ একটা। কিন্তু এইসব ছেলেরা যদি জীবনী পাঠ, আগে আমরা সব জীবনী পাঠ করতাম লাইব্রেরি থেকে বই এনে, আমাদেরও এখানে যে লাইব্রেরি আছে সেখানে অসংখ্য বই আছে। এই বই কেন পড়বো, তার থেকে ইউটিউব একটু করে চালিয়ে নেবো। ইউটিউবে সব শিক্ষা থাকে না এবং সঠিকভাবে থাকে না। পড়তে পড়তে সেই অনুভূতিগুলো হয়। প্রত্যেকের মনীষীদের মায়ের জীবনী, মায়ের কথা, প্রত্যেক মনীষীদের কি হয়েছিল, আচ্ছা পড়ে কি হবে, অরবিন্দ কবে কি চলে গেছে, ওটা পড়ে কি হয়, এরকম নয়। জীবনীগুলো পড়তে হবে, সেখান থেকে জীবনের আগে বারবার শিক্ষাটা পাওয়া যাবে। তো যারা আজকে পুরস্কার পেলে, আমি এটাই বলবো যে তোমরাও এরকম জীবনী বই কিছু পড়ো, যেন ইতিহাসকে ভুললে আগে এগোনো যায় না। নমস্কার। ধন্যবাদ সংক্ষিপ্ত ভাষণের জন্য। সাধারণত ওর জ্ঞানের ভান্ডার এত স্বল্প সময় সুখী হতে পারে না। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে যে অনুষ্ঠানটা হবে সেখানে পর্যাপ্ত সময় দেওয়া হবে। এবং এখন আমি শ্রীমতী অর্চনা ভট্টাচার্যকে গান গাইবার জন্য অনুরোধ করছি। रत्नधान्या पुष्पिता वसुन्धरा सुखान्विता पूर्णभूरनिन्दिता तवाङ्गनानि
ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে মিশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশকে কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তরি, এমন কালো মেঘে। ও তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিণ ক্ষেত্র আকাশ তলে ভেসে। এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস আমার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাথী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলি, কুঞ্জে কুঞ্জে ভেয়ে। তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে, ফুলের মধু
পক্ষে আমার ঘরে আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি ও মা এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি এমন দেশে কোথাও খুঁজে পাবে না তুমি ও সে সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি রূপালি নয়ন মধুরারিয়া আমি তাবাই ভাবানা ধারানি রাগে মন মারে না জানে মা